নরেন্দ্র মোদীর এই ইনস্টা পোস্টগুলো দেখুন। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে নরেন্দ্র মোদী। এই ভিডিওটি দেখুন। বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার বিয়েতে ফুল নিয়ে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। টাইমস নাওয়ের উপস্থাপিকা নাবিকা কুমারের ছেলের বিয়েতে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। আম্বানি হসপিটাল উদ্বোধনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। গৌতম আদানির ছেলে কারানের এঙ্গেজমেন্টে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। বলিউডে বড় বড় সেলিব্রিটি এবং ডন কুপের অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকেন এই নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন কোনো পারিবারিক অনুষ্ঠান আসে তখন তিনি বলে থাকেন দেশ এবং দেশের মানুষের জন্য এতটাই ব্যস্ত যে তিনি তার পারিবারিক অনুষ্ঠানগুলিতে সঠিক সময় উপস্থিত থাকতে পারেন না। অর্থাৎ তিনি এটি প্রমাণের চেষ্টা করেন যে তিনি দেশ এবং দেশের মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, যার ফলে তার পরিবারকে তিনি সম্পূর্ণ আকারে বিসর্জন দিয়ে আসছেন। পূর্বের ভিডিওতে বলেছি আমি নরেন্দ্র মোদীকে নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি মূলত নরেন্দ্র মোদীর প্রতি উৎসর্গ করা হলো। নরেন্দ্র মোদী ঠিক কতটুকু জানেন এই গুজরাটের কসাই সম্পর্কে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রমাণ করার চেষ্টা করব নরেন্দ্র মোদী একজন বড় মাপের অভিনেতা, একজন বন্ড, একজন বেঈমান এবং একজন ডিকটেটর। চলুন দেখে আসি নরেন্দ্র মোদী সম্পর্কে। বর্তমান যুগের একজন দুমুখওয়ালা ফেরাউন হচ্ছেন নরেন্দ্র মোদী। কখনো তিনি বলে থাকেন ভগবান বুদ্ধের সাথে তার পুরনো সম্পর্ক। भगवान बुद्ध के साथ मेरा एक और संबंध भी है जिसमें अद्भुत संयोग भी है और जो बहुत सुखद भी है। আবার কখনো বলে থাকেন বৌরার মুসলমানদের সাথে তার পুরনো সম্পর্ক। बोहरा समाज के साथ मेरा भी रिश्ता बहुत पुराना है। কি আপনাদের হাসি পাচ্ছে? এখানে থেমে যাওয়ার মতো গুমূত্র খাননি এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध कोई नया नहीं है, बहुत पुराना बड़ा आत्मीय नाता रहा है। তিনি कखनो বলে থাকেন চীনের সাথে তার পুরনো সম্পর্ক, আবার কখনো বলে থাকেন পাঞ্জাবের সাথে তার অন্যরকম সম্পর্ক। के साथ मेरा विशेष नाता रहा है। चीन के साथ मेरा निजी रूप से भी एक विशेष नाता है। वाह मोदी जी वाह वाह। হোল্ড অন, পিকচার আবি বাকি হে। আমি তাকে কিসের জন্য একজন বেঈমান, একজন মিথ্যুক, একজন নাটকবাজ এবং একজন বন্ড বললাম তা প্রমাণের এখনো বাকি রয়েছে। চলুন দেখে আসি তার বক্তব্যের কিছু অংশ। मेरे घर में ईद भी मनती थी। मेरे घर में ईद के दिन इतना खाना नहीं पड़ता। सारे मुस्लिम परिवारों से मेरे यहाँ खाना आ जाता था। जब मुहर्रम निकलता था तो हमारा कंपल्सरी होता था कि उससे नीचे से निकलो, जैसे परिक्रमा करते हैं ना मंदिरों, ताजिए के हाँ, नीचे तो ताजिए के नीचे से निकलो, हमें सिखाया जाता था। নরেন্দ্র মোদীর এই কথাগুলো শুনে ফকির সাহেবের একটি গানের কথা মনে হলো, কুত্তার বাচ্চা। নরেন্দ্র মোদী খুব ফুটফুটেই সুন্দর। তার কথাগুলো, তার ব্যবহার এবং তার আচরণ, তার রাজনৈতিক নীতি সবকিছুই ফুটফুটে সুন্দর। আমি কিন্তু নরেন্দ্র মোদীকে কুত্তা বাচ্চা বলি নাই, শুধু বলেছি ফুটফুটে সুন্দর। নরেন্দ্র মোদী যখন বক্তব্য দেন তখন তিনি তিনটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করেন। একটি হচ্ছে তিনি গরিবের মধ্যে বড় হয়েছেন, দ্বিতীয়টি তিনি গরিব পরিবার থেকে উঠে এসেছেন এবং তৃতীয়টি দেশ এবং দেশের মানুষের জন্য তার পরিবারকে ছেড়ে দিয়ে আসছেন। বন্ধুরা, আমি তৃতীয় পয়েন্টটি নিয়ে প্রথম আলোচনা করব। আমি ভিডিওর শুরুতে প্রথমে বলেছি যে বলিউডে বড় বড় সেলিব্রিটি এবং ডনকুপের অনুষ্ঠানে এই নরেন্দ্র মোদীকে দেখা যায়, কিন্তু যখন পারিবারিক অনুষ্ঠান আসে, এবিসি নিউজের এই রিপোর্টটি দেখুন। 2023 সালে অক্টোবর মাসে নরেন্দ্র মোদীর নেফিউ এর এঙ্গেজমেন্টে যখন সবাই উপস্থিত, একজন মানুষ অনুপস্থিত ছিলেন এবং তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর বাতিজি সোনাল মোদীকে যখন জিজ্ঞেস করা হলো নরেন্দ্র মোদী যখন শপথ গ্রহণ করেন তখন কি তাদের পরিবারকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি? চলুন আপনারা নিজেরাই দেখে আসুন উত্তর কি ছিল। मोदी जी ने प्रधानमंत्री का शपथ ली थी तब देश में से कई लोग गए थे, तब आपको न्योता मिला था या आपको जाने की इच्छा हुई थी? इच्छा तो सबको होती है, पर अफसोस है कि हमें इनविटेशन नहीं दिया गया। নরেন্দ্র মোদী এখানে দেশের যুবকগুলোকে কিভাবে ব্যবহার করছেন, ঠিক একজন বড় মাপের সাইকের মতো। তিনি খুব ভালো করে জানেন যুব সমাজের মাথা থেকে যখন পরিবারের চিন্তা আপনি বাহির করতে পারবেন তখন এই যুব সমাজকে আপনি যা আদেশ করবেন তারা আপনার আদেশ মতো কাজ করবে। এবং তিনি ঠিক একই কাজটা করছেন। তার জন্য তিনি প্রথমে দেখাতে চেয়েছেন যে আমি আমার পরিবারের পড়ুয়া করছি না, আমি আমার দেশ এবং মানুষের জন্য আমি আমার পরিবারকে ছেড়ে দিয়েছি। সুতরাং তোমরা কিসের জন্য পরিবারের তোয়াক্কা করছো? তোমরা বিজেপির জন্য লড়ো, তোমরা দেশের জন্য লড়ো, তোমরা হিন্দুত্ববাদের জন্য লড়ো। আর যার ফলন দেশের মধ্যে হিন্দু মুসলমান প্রতিনিয়তই দাঙ্গা দেখে আসছি আমরা। বক্তব্যের 2 নম্বর পয়েন্টে তিনি সবসময় উল্লেখ করে আসেন তিনি ফকিরের মধ্যে বড় হয়েছেন। তিনি কখনো বলেন তিনি 35 বছর ভিক্ষা করে খেয়েছেন, আবার কখনো বলেন 40 বছর ভিক্ষা করে খেয়েছেন। करीब 40 साल मैंने भिक्षा मांग करके खाया है। मैं 35 साल तक भिक्षा मांग करके खाया। রীতিমতো গুমূত্র খেলে এ ধরনের ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু আপনার স্বাস্থ্যের জন্যই বলছি। এ ধরনের গুমূত্র খেলে হয়তো কিছুদিন পর আপনাকে পাবনায় এসে ভর্তি হতে হবে। 2002 সালে তিনি সর্বপ্রথম এমএলএ হয়েছেন। এমএলএ হওয়ার পূর্বেই তিনি লন্ডন, প্যারিস এবং আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশে ভ্রমণ করেছেন। একজন ফকির কিভাবে 40 বছর ভিক্ষা করে আমেরিকা, লন্ডন সহ প্যারিসের মতো দেশে ভ্রমণ করে আসেন এবং 2002 সালে কিভাবে একজন এমএলএ হিসেবে নির্বাচিত হন। এছাড়া তিনি বিএ ডিগ্রি এবং এমএ ডিগ্রি অর্জন করেছেন। আপনারাই বলুন 40 বছর ভিক্ষা করে একজন মানুষ কিভাবে বিএ ডিগ্রি এবং এমএ ডিগ্রি অর্জন করে? 40 বছর ভিক্ষা করে একজন মানুষ কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে ট্যুর দিয়ে আসেন
এবং 40 বছর ভিক্ষা করে একজন মানুষ কিভাবে একজন MLA তে পরিণত হন। যখন কথা উঠে আসে নরেন্দ্র মোদী একটি গরিব পরিবার থেকে উঠে এসেছেন, তাহলে নরেন্দ্র মোদীর এই বাল্যকালের ছবিটি দেখুন। 1950 সালে নরেন্দ্র মোদীর জন্ম। 1950 সালে যে শিশুটির জন্ম হয়েছে, তার বাল্যকালে এরকম স্যুট পরে থাকা ছবি কি আপনার মনে হয় সে একটি গরিব পরিবার থেকে উঠে এসেছে? সুতরাং এখানে এটি স্পষ্ট তিনি একজন মিথ্যাবাদী। তিনি শুধু মানুষকে আবেগ দিয়ে ব্যবহার করার চেষ্টা করে আসছেন। একটি দেশের প্রধানমন্ত্রী কিভাবে শো অফ করে আসছেন তা ভালোভাবে বোঝার জন্য আপনাকে অবশ্যই এই নিউজটি দেখতে হবে। फूलों का गुलदस्ता भेंट किया, लेकिन तभी टीवी कैमरों के सामने एसपीजी के जवान आ गए। उन्होंने मोदी के हाथों से गुलदस्ता ले लिया। प्रधानमंत्री इस पर नाराज हो गए और उन्होंने एसपीजी से तत्काल कैमरों के सामने से हटने को कहा। साथ ही कमांडो से खुद से थोड़ी दूरी बनाने को भी कहा। 2005 সালে আকসামদা মন্দিরের উদ্বোধন করা হয়। সেই সময়ের এই ছবিটি দেখুন। সেই সময়ের প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত ছিলেন, সেই সাথে রাষ্ট্রপতি APJ আব্দুল কালাম উপস্থিত ছিলেন এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। কিন্তু এখন রাম মন্দিরের উদ্বোধনটি দেখুন। এখানে কাকে দেখতে পাচ্ছেন? শুধুমাত্র দুজন ব্যক্তি, একজন নরেন্দ্র মোদী এবং একজন ক্যামেরাম্যান। অন্য কোনো ব্যক্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি? বন্ধুরা, এখান থেকে আপনারা ক্লিয়ার হতে পারেন আমি কিসের জন্য এই নরেন্দ্র মোদীকে একজন বড় মানের অভিনেতা, একজন নাটকবাজ এবং একজন ডিকটেটর উপাধি দিয়ে আসছি। আপনি যদি বিজেপি বা নরেন্দ্র মোদীর রাজনৈতিক কনসেপ্ট পর্যালোচনা করুন, তাহলে দেখতে পারবেন বিজেপি বা নরেন্দ্র মোদী শুধুমাত্র যে সাধারণ মানুষের ভোট চান এরকম কিছু না। তারা মূলত চায় সাধারণ মানুষ তাদের পূজা করুক, তাদেরকে ভগবান হিসাবে মেনে নিক। তারা যেই কথাটি বলবেন সেই কথাটি নির্দ্বিধায় সাধারণ মানুষ মেনে নিবে। ये है कि मतलब बीजेपी वांट्स मोर देन योर वोट। एक आइडियोलॉजिकल इम्प्रिंट छोड़ना चाहते हैं, वो आप पर एक साइकोलॉजिकल डोमिनेंस चाहते हैं। भाई आपको मेरा वोट चाहिए या नहीं चाहिए वो कहानी हो गई। अब उसके बाद आपने मुझे वोट दे दिया, अच्छा पूजा भी आप इनकी करो, कपड़े ऐसे पहनो, खाना ये खाओ। বাস্তবিক অর্থে নরেন্দ্র মোদী চান নিজেকে একজন ভ্লাদিমির পুতিন হিসাবে ঘোষিত করতে, যাকে আমরা রাজনীতির ভাষায় ডিকটেটর বলে থাকি। দেশের মানুষকে বোকা বানিয়ে তাদের আবেগকে ব্যবহার করে এবং ধর্মকে কেন্দ্র করে প্রতিনিয়ত এই যে দাঙ্গা সৃষ্টি করে আসছেন নরেন্দ্র মোদী, নিজেকে ভগবান প্রমাণের চেষ্টা করে আসছেন। এটি শুধুমাত্র বন্ডামি ব্যতীত আর কিছুই না। একটি ছোট্ট উদাহরণের দ্বারা নরেন্দ্র মোদীর চরিত্র বর্ণনা করা যাক। আমরা হয়তো বিভিন্ন গল্পে পড়েছি, গ্রামের মধ্যে কোনো এক আগন্তুক এসে গ্রামবাসীকে বললেন, তোমাদের হেদায়েতের প্রয়োজন, তোমাদের মধ্যে এসব পাপ কাজ হচ্ছে, তোমরা যদি আমার কথা না শুনো তোমরা ধ্বংস হয়ে যাবে। তখন গ্রামের সেই অজ্ঞ মানুষেরা সেই আগন্তুকের কথা বিশ্বাস করে নেন। এখানে মূলত আগন্তুক বা সেই পীর বাবা বা ভগবান যাই বলুন না কেন, তিনি শুধুমাত্র মানুষের অশিক্ষা এবং তাদের আবেগ, তাদের মূর্খতাকে ব্যবহার করে, তাদের ব্রেনকে ওয়াশ করে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিল করে আসছেন। ঠিক একই চরিত্রে আমরা দেখতে পারি নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী শুধুমাত্র দেশের মানুষের আবেগ এবং মূর্খতাকে ব্যবহার করে, তাদের ব্রেনকে ওয়াশ করে নিজেকে একজন ভগবান হিসেবে দাবি করে আসছেন। সুতরাং বন্ধুরা, নরেন্দ্র মোদীর প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি কথাবার্তা এগুলো শুধুমাত্র দেশ এবং দেশের মানুষের জন্য নয়, শুধুমাত্র হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করে এবং অন্যান্য রাজ্যের সাথে সমস্যা সৃষ্টি করে তার ক্ষমতাকে বলবৎ করার জন্য যা করা প্রয়োজন তা সব করে আসছেন। পরিশেষে আমরা এটা বলতে পারি যে দেশের মধ্যে শান্তি বিরাজমান রাখার জন্য দেশের মধ্যে নেতা নির্বাচনের সময় সঠিক নেতা নির্বাচন করতে হবে। একজন সঠিক নেতাই তার নেতৃত্বের দ্বারা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবেন, দেশের মানুষের মধ্যে ঐক্য বিরাজ রাখতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।